নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে একটা ক্লজ আইডেন্টিফিকেশনের উপরে ক্লাস নিয়ে এসেছি। কীভাবে কোনটা কী ক্লজ, কীভাবে চিনবে, কী করে তোমরা বার করবে, কী করে যে কোনটা কী ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? তো এইগুলো বার করার পদ্ধতি আমি তোমাদের শেখাবো। দেখো, একটা বাক্য নিয়েছি, এগুলো কিন্তু ক্লাস 8-এ আসেই, এমনকি ক্লাস 9-এর ফার্স্ট টার্মে মানে ফার্স্ট সামেটিভ টেস্টেও আসে কিন্তু, ঠিক আছে? এবং সবার এগুলো জানা দরকার অবশ্যই। এই ক্লজ আইডেন্টিফাইয়ের উপরে আমি একটা ডিটেলস ক্লাস অলরেডি নিয়েছি, সেটা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? এবং ভার্ব অ্যান্ড টেন্স তো ক্লিয়ার থাকতেই হবে, নাহলে কিন্তু গ্রামারের সব রাস্তা বন্ধ, এটা আমি বলেই থাকি। তো দেখো, যখনই এরম তোমাকে প্রশ্ন দেবে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ, কী টাইপের ক্লজ আইডেন্টিফাই, তখন কিন্তু মনে রাখবে প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ তোমাকে বার করতে দেয়নি। সেটা যদি বলে, সেটা কিন্তু তোমাকে পরিষ্কার উল্লেখ করে দেবে যে মেন ক্লজ আন্ডারলাইন করো, সার্কেল করো সাবঅর্ডিনেট ক্লজ, বা পিক আউট মেন ক্লজ, বা ফাইন্ড আউট সাবঅর্ডিনেট ক্লজ, এরমভাবে, বা ডিপেন্ডেন্ট ক্লজ নাম আর এক, এরমভাবে প্রশ্ন আসে। কিন্তু যখনই বলবে আইডেন্টিফাই টাইপ অফ ক্লজ, তখনই বুঝে যাবে সাবঅর্ডিনেট ক্লজটা তোমায় খুঁজে বার করতে বলছে আর কি। কারণ সাবঅর্ডিনেট ক্লজটা খুঁজে বার করে এখানে মেন আর কি, এর মানে পরীক্ষা টেস্ট করা হয় স্টুডেন্টসরা ক্লজ কতটা শিখেছে। কারণ সাবঅর্ডিনেট ক্লজের 3টে টাইপ আছে, প্রিন্সিপাল ক্লজের তো কোনো টাইপ নেই। ব্যাপারটা বোঝো, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এর 3টে নাম একই জিনিস, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অথবা মেইন অথবা প্রিন্সিপাল। এ তো স্বাধীন বাক্যাংশ, এর তো কোনো আর ভাগ নেই। কিন্তু সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট মানে অপ্রধান বাক্যাংশ বা গৌণ বাক্যাংশের 3টে ভাগ আছে, নাউন বা নমিনাল, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। তো সেইটা তোমাকে তোমার কাছে জানতে চাওয়া হবে। এক সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বার করতে তো দিতে পারে, ওটা তো দেয়ই সাধারণত। প্রিন্সিপালের সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বার করো, আলাদা করো। আর যখনই বলবেন টাইপ অফ ক্লজ, তো সাবঅর্ডিনেট ক্লজটা খুঁজে বার করো এবং সেইটা কী টাইপের তোমাকে লিখতে হবে। তো আগে আমার কাজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বার করা। ক্লজ কাকে বলে আশা করি জানো, তাও না জানা থাকলে আমি ক্লাস করাতে করাতেই তোমাদের বলে থাকি। তো দেখো, বলেই দিই যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন। ফাইনাইট ভার্ব মানে যে ভার্ব টেন্সে গঠনে থাকে। ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতেই হবে, না ক্লিয়ার থাকলে প্লেলিস্টে গিয়ে নিজেদের প্রয়োজন অনুসারে দেখে নেবে, ওকে? ভার্ব 3 প্রকার আছে, বি, ডু, হ্যাভ। তো এর ব্যবহার অনুসারে বিভিন্ন এর ক্লাসিফিকেশন শ্রেণীবিভাগ হয়। তো যদি ভার্বটা টেন্সের গঠনে থাকে, টেন্সের স্ট্রাকচারে থাকে, তখন ফাইনাইট ভার্ব বলবো। আর যদি টেন্সের স্ট্রাকচারে না থাকে, তখন নন ফাইনাইট বলবো, ওকে? তো সাবজেক্ট এবং ইংরেজি বাক্যের গঠন হচ্ছে আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে বাক্যাংশ। তো সাবজেক্ট ফাইনাইট ভার্ব যদি কম্বিনেশন দেখতে পাও থাকে আর কি, তাহলে সেটা ক্লজ। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার সেন্টেন্সেরও তো তাই, সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন। ইয়েস, কিন্তু সেন্টেন্স আর ক্লজের মধ্যে ফারাকও আছে, ডিফারেন্সও আছে। কি না, একটা ক্লজ সেন্টেন্স হতেও পারে, সেন্টেন্স নাও হতে পারে। মানে একটা ক্লজ স্বাধীনভাবে বসতেও পারে, নাও পারে। যদি স্বাধীনভাবে বসে তো সেটাকেই মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। আর ক্লজটা যদি স্বাধীনভাবে মানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হয়েছে অথচ স্বাধীনভাবে নাও বসতে পারে, তখনই ওকে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ বলে। মাথা ঢুকলো? এটা একটা ফারাক। আর একটা মনে রাখবে, একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব থাকে, একটা ক্লজে একটাই টেন্সে গঠনের ভাব থাকে, কিন্তু একটা সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। আর যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ হবে একটা বাক্যের মধ্যেই। ক্লজ মানে বাংলায় বলতে পারে ছোটো বাক্য বা উপবাক্য। তার মানে বাক্যের মধ্যে একটা লার্জার সেন্টেন্সের মধ্যে একটা বলতে পারো সেন্টেন্স, ঠিক আছে? ছোটো সেন্টেন্স, বাক্যের মধ্যে বাক্য, বাক্যের মতনই কাজ করে। কিন্তু ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু বাক্য তো সম্পূর্ণ অর্থ প্রকাশ করবেই। কতগুলো ডিফারেন্স বলে দিলাম, ঠিক আছে? ক্লজ আর সেন্টেন্সে ব্যাপারটা কি পুরো ক্লিয়ার আশা করি করতে পারলাম। তো এবারে আমি যেটা বলছিলাম, মেইন আর সাবঅর্ডিনেট ক্লজ আলাদাকরণ। তো মনে রাখবে, সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়। দেখো, দুটো ক্লজ তো, মেইন আর সাবঅর্ডিনেট, দুটো ক্লজকে জয়েন করার জন্য যুক্তকরণের কাজ কে করে? কনজাংশন। কনজাংশন আবার দু প্রকারে আছে, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং কনজাংশন কী কী? অল, ডব্লিউএইচ ওয়ার্ডস, দ্যাট, বিকজ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইফ, দো, ঠিক আছে? কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিলাম। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা, ক্লজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন, তারপরে যদি এক্সট্রা কিছু অংশ থাকতেই পারে, অতিরিক্ত অংশ, তো ক্লজটা যেখানে শেষ হবে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকি যেটা পড়ে থাকবে সেটাই মেন বা প্রিন্সিপাল ক্লজ।
কত সোজা দেখো। তো এখানে দেখো WH ওয়ার্ড খুঁজে পাচ্ছ কি না বলো। দেখতে পাচ্ছ WH ওয়ার্ড রয়েছে এখানে, আছে তো? এই যে হু দেখতে পাচ্ছ তো, হু WH একটা ওয়ার্ড। তো হু সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু হয়ে দেখি কোথায় শেষ হচ্ছে, হু ইজ রিচ, ইজ মাই নেবার। তো ইজ আবার একটা দেখো, রিচের পরে আবার একটা ভার্ব শুরু হয়ে যাচ্ছে, তার মানে এই রিচে গিয়েই শেষ হচ্ছে এটা। তার প্রমাণে তোমাকে দিয়ে দিচ্ছি, দেখো ইজ এই ফাইনাইট ভার্বটার সাবজেক্ট হচ্ছে এই যে দ্য ম্যান ইজ মাই নেবার। দেখো এবারে লোকটি হলো আমার প্রতিবেশী। আর হু ইজ রিচ, এখানে দেখো এই যে ইজ একটা ফাইনাইট ভার্ব রয়েছে, V1 সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, দুটো ক্লজই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আর হুটা এখানে প্রোনাউন এক প্রকারে বলতে পারো, রিলেটিভ প্রোনাউনও এটাকে বলে। কনজাংশন তো অবশ্যই, আবার রিলেটিভ প্রোনাউনও একে বলতে পারি, তার কারণ এটা এক প্রকারে প্রোনাউন হিসাবেও কাজ করছে। ম্যানটাকেই বোঝাচ্ছে না এটা, যে হয় ধনী। হু এখানে কে মানে হবে না কিন্তু, কারণ হু এখানে প্রশ্নের কাজে ব্যবহৃত হয়নি। মনে রাখবে একটা ওয়ার্ড একটা বাক্য থেকে যে রূপে কাজ করবে তাকে সেই ক্লাসে ফেলা হয়। এটা হচ্ছে পার্টস অফ স্পিচের বেস্ট ডেফিনেশন। যা কিছু পড়বে পার্টস অফ স্পিচ বিচার করে চলবে, ল্যাঙ্গুয়েজ শিখে যাবে। ওকে, তো হু তো প্রশ্নের কাজে ব্যবহৃত হলে তখন ওকে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি দুটো ক্লজকে রিলেট করার কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে, রিলেট মানে সম্পর্কিত করার কাজে ব্যবহৃত হয়, বা বলতে পারো এইভাবে যে নামের পরিবর্ত হিসাবে ব্যবহৃত হয়, তখন বাংলায় মানেটা হয় যে, তখন তাকে বলবো রিলেটিভ প্রোনাউন। যেমনি এখানে হচ্ছে, এখানে ম্যানটাকেই তো হুটা বোঝাচ্ছে নাকি বলো। লোকটি যে হয় ধনী হলো আমার প্রতিবেশী। তো যে হয় ধনী, যে তো আলটিমেটলি একটা কর্তা, প্রোনাউন তো কর্তাই। তো হু এবং ইজ এইটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব কম্বিনেশান হচ্ছে কি না বলো, হচ্ছে তো? সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন হচ্ছে, আর এখানে এইদিকে ম্যান একটা সাবজেক্ট প্লাস ইজ আর একটা ফাইনাইট ভার্ব, এটাও একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন হচ্ছে কি না বলো। এবার তোমার মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার এখানে দ্য ম্যান ইজ এটা এত আলাদা কেন? হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ ক্লজে মানে সাবঅর্ডিনেট ক্লজের যে ভাগ আছে তার মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে এই ব্যবহার আছে। অ্যাডজেক্টিভ ক্লজের এবং রিলেটিভ ক্লজের পজিশান বাক্যে মাঝখানেও হতে পারে, মানে দুটো ক্লজকে মাঝখানে জয়েন করবে এই WH দিয়ে, এটাও হতে পারে, বা দ্যাট দিয়ে এটাও হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে। মানে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে মাঝখানেও বসতে পারে, অথবা অ্যাডজেক্টিভ ক্লজটা ঠিক শুরুতে, বাক্যের শুরুর নাউনটা ঠিক পরেই বসতে পারে, এরকম পজিশনের আছে। ঠিক আছে, আর এটা যে অ্যাডজেক্টিভ ক্লজ সেটা আমি তোমাদের বলে দিলাম, কিন্তু কিভাবে হচ্ছে সেটা আগে বোঝো। দেখো আগে সাবঅর্ডিনেট ক্লজ বার করতে পারলাম, তো হু সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন পেয়ে গেছি, তারপরে রিচে গিয়ে এক্সট্রা মানে তথ্য দিচ্ছে, সেখানে গিয়ে শেষ হচ্ছে ক্লজটা। তো ওই ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা বা ডিপেন্ডেন্ট ক্লজটা কিসের ধর্ম রয়েছে, কী রূপে কাজ করছে? দেখো যে হয় ধনী, তো যে হয় ধনী কে, এই ম্যান নাউনটাকে ডিসক্রাইব করছে কি না বলো। ম্যান নাউনটাকে কোয়ালিফাই করছে না, বর্ণনা করছে না, আর নাউনকে যে ডিসক্রাইব করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো কি না বলো। ক্লিয়ার হয়েছে? তাকে তো অ্যাডজেক্টিভ ক্লজ বলবোই, অথবা এর আর এক নাম রিলেটিভ ক্লজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, নাউনটাকে কোয়ালিফাই করছে, ব্যাস। তো কোনো কঠিন নয়। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে ক্লজটা, ক্লজের ডেফিনেশন তো বললাম, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, ব্যাস। যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তো অ্যাডজেক্টিভ ক্লজ, ব্যাস ফিনিশ। এইবার অ্যাডজেক্টিভের ক্লজটার মানে বুঝবে কী করে, অ্যাডজেক্টিভ ক্লজটা ঠিক তার আগের নাউনটাকে কোয়ালিফাই করবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ মনে রাখবে সেটাই হবে যেটা ঠিক তার আগে নাউনটাকে সাধারণত কোয়ালিফাই করে, অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী নাউনটাকে বোঝায়। এখানে দেখো দ্য ম্যান ঠিক তার পূর্বের নাউনটাকে কোয়ালিফাই করলো না, করলো অবশ্যই। তো এই অ্যাডজেক্টিভ ক্লজের পজিশনটাই আমি যেটা বলছিলাম, বাক্যের শেষেও হতে পারে, মানে এই হু হুই যাই লিঙ্কার বসে সেটা বাক্যের মাঝখানে হতে পারে, অথবা এই অ্যাডজেক্টিভ ক্লজটা বাক্যের একদম শুরুর মেন নাউনটা ঠিক পরে হতে পারে, যেমনি এখানে হলো, দেখো দ্য ম্যান হু ইজ রিচ। হ্যাঁ, তো এরকম পজিশন অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে আছে। ঠিক আছে, তাহলে উত্তর হবে এটা, হু ইজ রিচ, এটা লিখে তোমাকে হাইফেন দিয়ে লিখতে হবে অ্যারো দিয়ে, যে অ্যাডজেক্টিভ ক্লজ। এটাই জানতে চেয়েছে, টাইপ অফ ক্লজ। এরকম প্রশ্ন এলে শনাক্ত করো টাইপ অফ ক্লজ, মনে রাখবে সাবঅর্ডিনেট ক্লজটা বা ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু খুঁজে বার করতে হবে, ওইটা কী টাইপের জানতে চেয়েছে।
অ্যাডজেক্টিভ না, নাউন না, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। বোঝা গেল? এটা কিন্তু মেইন ক্লজ জানতে চাইনি কিন্তু। আর বাকি যেটা পড়ে আছে ওটাতে মেইন ক্লজ, দ্য ম্যান ইজ মাই নেবার। ঠিক আছে? মেইন ক্লজ কিন্তু স্বাধীন, হ্যাঁ, ও একা বসতে পারে। দেখো আমি যদি হু ইজ রিচটাকে বাদ দিই, এটাও তো একটা বাক্য হয়। মানে ক্লজ ক্যান বি এ সেন্টেন্স, আমি বলছিলাম একটু আগে। ক্লজ একটা বাক্যও হতে পারে, তো হু ইজ রিচটাকে বাদ দিলে সেটা বুঝতে পারছো, তাই তো? সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু ক্লজ মানেই বাক্য নয়, ক্লজ মানে বাক্য হতে পারে। তার প্রমাণ সাবঅর্ডিনেট ক্লজটাকে দেখো, হু ইজ রিচ। আমি যদি দ্য ম্যান ইজ মাই নেবার এটাকে বাদ দিয়ে দিই, হু ইজ রিচ, কোশ্চেন মার্ক নেই কিন্তু, এটা প্রশ্নবোধক বাক্য নয়। তো হু ইজ রিচ এটা তো একটা ক্লজ, সাবজেক্ট ফাইন্ড ভার্ব কম্বিনেশন আছে। তো এটা কি বাক্য হবে? হবে না, কারণ সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। যে হয় ধনী, তো কার ব্যাপারে কি অর্থ সম্পূর্ণ নয়, আর অর্থ সম্পূর্ণ না হলে তো বাক্য হবে না। এই জন্যেই এর নাম ডিপেন্ডেন্ট ক্লজ। এ ডিপেন্ড করে থাকে কোনো ক্লজের উপরে, যে ক্লজের উপর ডিপেন্ড করে থাকে সেটাই হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ। মাথায় ঢুকলো? বলো বোঝাতে পারলাম কি না? তার মানে ক্লজ মানে সেন্টেন্স হতেও পারে, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্স হবে। ডিপেন্ডেন্ট ক্লজ কখনো সেন্টেন্স হতে পারে না, সেন্টেন্সের পার্ট হয়, সেন্টেন্সের অংশ হতে পারে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরকম প্র্যাকটিস করাতে করাতে তোমাদের ক্লজ একদম গুলে খাই দেবো, কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে? ক্লজ একটা দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট, এটাও লাস্ট বলে দিই। প্রিন্সিপাল একটা, আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জয়েন হয়ে গিয়েই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, আলাদা কিছু নয়। ঠিক আছে? গঠন অনুসারে বাক্য আবার তিন প্রকার করে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেই কমপ্লেক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সিম্পল সেন্টেন্স, কারণ সেখানে ক্লজে একটাই ফাইন্ড ভাব থাকে, তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজে তো একটাই ফাইন্ড ভাব থাকবে। যে কোনো ক্লজে একটাই ফাইন্ড ভাব থাকে, তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে সেটা সিম্পল সেন্টেন্স। একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্টের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেটের আর এক নাম। কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট হবে, ডিপেন্ডেন্ট আরও অধিক হতে পারে। যদি আরও অধিক হয় তো দুটো ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জয়েন হবে, কারণ দুটো ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট মানে সমধর্মী, সেম স্ট্যাটাসের। কোঅর্ডিনেট ক্লজ এটাকে বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে ক্লজ জয়েন হয় সেটাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। আর দুটো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটিং দ্বারা যদি যুক্ত হয়, কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট বা মেইন বা প্রিন্সিপাল, তখন সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। সেখানে ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে, দুটো ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে যৌগিক বাক্যে বা কম্পাউন্ড সেন্টেন্সে। দেখো তোমাদের এই করাতে করাতে ক্লজ মানে জাস্ট আইডেন্টিফিকেশনের ক্লাসেও তোমাদের আমি সেন্টেন্স কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটাও শেখালাম। তো এই বাক্যটা যেটা ছিল, এটা তাহলে কোন বাক্য আমি বলতে পারি? এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে, মানেই সাবঅর্ডিনেট ক্লজ সেখানে রয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং আর একটা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি পিসি প্লাস ডিসি। মানে পিসি প্লাস ডিসি মানে প্রিন্সিপাল ক্লজ প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ সমান সমান কী হবে? কমপ্লেক্স সেন্টেন্স। বলো বোঝাতে পারলাম কি না? জটিল বাক্য ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদের শুধু ক্লজ আইডেন্টিফাই করা শেখালাম না, তার সাথে সেন্টেন্স আইডেন্টিফাই করাও শেখালাম। তো কোনো জায়গায় একবার বুঝতে অসুবিধা থাকলে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে, এই সুবিধা ইউটিউবে আছেই। ঠিক আছে? তো ওকে, এরম ধরনের ক্লাস আমি নিয়ে আসতে থাকবো। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।